নমস্কার। দশম শ্রেণীতে পাঠ্য বিখ্যাত আফ্রিকা কবিতার একটি ছাত্র উপযোগী বিশ্লেষণ আমি জয়িতা সরকার এই ভিডিওতে উপস্থাপিত করছি। সবাইকে স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে পরিণত বয়সে লেখা আফ্রিকা কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত, যা অবশ্য প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আবার সঞ্চয়িতাতেও সংকলিত হয়েছে। বহু পঠিত এই কবিতা রবি ঠাকুরের ভৌগোলিক চেতনা, দেশকাল চেতনার সঙ্গে কবিত্ব শক্তিকে অসাধারণ সুন্দরভাবে তুলে ধরে। আর সুন্দর শব্দচয়নের জন্য বাচিক শিল্পীদের কাছেও এই কবিতা খুব জনপ্রিয়। মানে এর সুন্দর উচ্চারণ যদি পরিবেশিত হয় তাহলে শ্রোতাকে মুগ্ধ হতেই হবে। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার দেশে বিদেশে সাম্রাজ্যবাদীদের দখলদারি ও পশুশক্তির আস্ফালনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি বিশ্ব মানব, সত্যের পূজারী। প্রথম বিশ্বযুদ্ধ অন্যায়কারীর অত্যাচার, মানুষের কষ্ট তাকে যন্ত্রণার্ত করেছে। 1935 সালে আফ্রিকার উত্তর পূর্ব দিকের একটা বিশেষ ক্ষেত্র ইথিওপিয়ায় ফ্যাসিস্ট শাসক মুসোলিনির অনুপ্রবেশ ঘটে। উপনিষদের মহান ভাবনায় সমৃদ্ধ রবীন্দ্রনাথ এই বীভৎস উগ্র হামলা মেনে নিতে পারেননি। ফ্যাসিবাদের অমানবিক আগ্রাসনের বিরুদ্ধে অসাধারণ এক কাব্যিক প্রতিবাদ তার 1937 সালে লেখা আফ্রিকা কবিতা। এই কবিতায় কবি বর্বর ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ঘৃণা এবং মহান প্রাচীন দেশ আফ্রিকা ও তার অধিবাসীদের প্রতি শ্রদ্ধা ও মমতা প্রকাশ করেছেন। আফ্রিকা কবিতার প্রথম স্তবক লক্ষ্য করা যাক। ছেলেমেয়েরা বুঝবার সুবিধার জন্য বইয়ের মধ্যে কিংবা খাতায় একদিকে কবির কল্পনা শক্তি, কবিত্ব শক্তি, এবং অন্যদিকে বাস্তবে সেগুলি কি, অর্থাৎ ভূগোল চেতনা বা আফ্রিকা মহাদেশের বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতির কথা লিখে নিতে পারো। যেহেতু একটা বাস্তব বিষয়কে কেন্দ্র করে কবি কল্পনা নির্ভর হয়ে উঠেছেন, মানে কবির কল্পনাটি অলীক কল্পনা নয়। সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে অতৃপ্ত শিল্পীরূপে কবি কল্পনা করেছেন। তাঁর অধৈর্যে ঘন ঘন মাথা নাড়া বলতে আসলে প্রকৃতির খামখেয়ালিপনা, সেটাই বুঝব। আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। প্রকৃতির খেয়াল এবং নানা রকম বিপর্যয় হলো এর কারণ। কবির কল্পনায় ভয়ঙ্কর নায়ক সমুদ্র এশিয়া বা পূর্ব দিক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছে। এই বিষয়ে ভূগোলের ধারণাও আছে, প্রাচীন তত্ত্ব অনুযায়ী নাকি যুক্ত ছিল দুই মহাদেশ। আর মানচিত্র যদি দেখি, দেখা যাবে সত্যি আফ্রিকা আর এশিয়ার মাঝে রয়েছে সমুদ্র, যেন একটা বাহুর মতন, উভয়কে বিচ্ছিন্ন করে মাঝখানে ঢুকে গেছে। অর্থাৎ এখানে সমুদ্র বুঝি নায়ক, রুদ্র মানে ভয়ঙ্কর। এক ডান পিটে নায়ক আফ্রিকাকে কেড়ে নিয়ে চলে গেছে একটা বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে রেখেছে। প্রাচী ধরিত্রী অর্থাৎ এশিয়া, পূর্ব দিকের কথা বলা হচ্ছে। পরবর্তী কল্পনা বা বর্ণনা হলো আফ্রিকার গভীর অরণ্য নিয়ে।
বিশাল বৃক্ষগুলিকে মনে হয় যেন সুশৃঙ্খল নিরাপত্তারক্ষী। ওই যে লম্বা লম্বা বৃক্ষ, তারা পাহারা যেন দিচ্ছে মহাদেশটিকে। ওই জায়গায় ঘন অরণ্য অন্যান্য দেশ থেকে আলাদা, এবং তাই প্রায় সবসময়ই অন্ধকার। সূর্য তো ঢুকতেই পারে না, বা কম ঢোকে। পরিবেশটাকে তাই কবি বলেছেন কৃপণ আলোর অন্তঃপুর, অর্থাৎ এমন একটা অন্দরমহল যেখানে আলোক খুবই কৃপণ বা ঢোকেই না। আমি এমনভাবেই অর্থগুলি পরিবেশিত করার চেষ্টা করছি যার মাধ্যমে ছোট বড় নানা রকম প্রশ্নের উত্তর দেওয়া যাবে। প্রথম স্তবকের মতো দ্বিতীয় স্তবকেও কবি অতুলনীয় কল্পনার মাধুর্য মিশিয়ে আফ্রিকা মহাদেশের মহিমা ও তার প্রকৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। তুমি বলতে এই কবিতার প্রথম 3টে স্তবকেই আফ্রিকাকেই বোঝানো হয়েছে। প্রথমে কবি আফ্রিকার জন্মের বর্ণনা দিয়েছিলেন নানা কল্পনার সুন্দর আবরণে। এরপর দ্বিতীয় স্তবকে নবজাতক দেশটির টিকে থাকার লড়াই যেন দেখানো হচ্ছে। সেই সৃষ্টির সূচনা পর্ব, যখন বিভিন্ন মহাদেশ নাকি একই রকম ছিল, বর্তমানের আকারটি ছিল না, যেন তালগোল পাকানো মেলামেশা একটা অবস্থা, এবং ধীরে ধীরে আফ্রিকার সৃজন হচ্ছে নবজাত শিশু যেন। সেখানকার বৈচিত্র্যময় দুর্গম প্রকৃতির রহস্যভরা রূপ কবি কিছু শব্দের মাধ্যমে বুঝিয়ে দেবার চেষ্টা করছেন, যেমন দুর্বোধ সংকেত, দৃষ্টি অতীত জাদু। সাধারণ বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা করা যায় না সেটাই তো জাদু, আর যা চর্মচক্ষু দিয়ে দেখেও বোঝা যায় না, মন ও মনন দিয়ে অনুভব করতে হয়, সেটাকেই তো দৃষ্টি অতীত বলা চলে। আফ্রিকার নিসর্গের মধ্যে রয়েছে সেই জাদুকরী আকর্ষণ। সেই প্রকৃতি যতই ভীষণ হোক না কেন, সৃষ্টির সূচনা পর্ব থেকে আফ্রিকা সেই প্রতিকূল প্রকৃতিকেই অদ্ভুত ভারসাম্যে আত্মস্থ করেছে, মানে নিজের মধ্যে যেন ধারণ করে নিয়েছে। আফ্রিকার নিজের মধ্যেও এমন একটি অন্তর রয়েছে যা কেবলমাত্র সাধারণ চেতনা নয়, তার থেকেও বেশি কিছু। তাই বলা হচ্ছে চেতনাতীত মন। এই চেতনাতীত মন নিয়েই আফ্রিকা তার বিচিত্র ভূপ্রকৃতিকে স্বমহিমায় ধরে আছে। প্রকৃতির অনির্বচনীয় জাদুকে মন্ত্রের মতো গ্রহণ করেছে সে। মন্ত্র অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ উচ্চারণ। নিভৃত অবকাশে অর্থাৎ সৃষ্টির সূচনা পর্বে একান্ত নির্জনে প্রকৃতিকে ভালোভাবে চিনে নিয়ে আফ্রিকার সমস্ত আতঙ্ক জয় করে নিয়েছে, নিজেই যেন নিজের উগ্রতায় মেতে উঠে। নিজ বিভীষিকা হয়ে উঠেছে তার সংগ্রামের অস্ত্র। এই স্তবকে কবি আফ্রিকার বৈচিত্র্যময় ভূপ্রকৃতির সৌন্দর্য ও ভীষণ রূপের ব্যাখ্যা করার জন্য সহায়ক শব্দ হিসাবে তাণ্ডব ও দুন্দুভিনীনাদ শব্দগুলি গ্রহণ করেছেন। পত্নী সতীকে অকালে হারিয়ে তাঁর দেহ নিয়ে আদিদেব মহাদেব শোকগ্রস্ত ও ক্রুদ্ধ অবস্থায় নৃত্য করেছিলেন বলে পুরাণে বর্ণনা আছে। কল্পনা করা হয় সেই নৃত্য বর্তমান নৃত্যকলার উদ্ভব ঘটিয়েছে। সেই ভয়াবহ ধ্বংসকারী নৃত্যের নাম তাণ্ডব। প্রকৃতির ধ্বংসাত্মক খামখেয়ালি আচরণের মধ্যে পাওয়া যায় সেই তাণ্ডবের পরিচয়, যা কবি আফ্রিকার প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আর দুন্দুভি হলো প্রাচীনকাল থেকে প্রচলিত এক প্রকার বিশাল আকৃতির রণবাদ্য, যার খুব গম্ভীর আওয়াজ হয়। আফ্রিকার উপজাতিদের মধ্যেও তার প্রচুর ব্যবহার প্রাচীনকাল থেকেই আছে। তার নিনাদ বা আওয়াজ আফ্রিকার গুরুগম্ভীর রহস্যময় প্রকৃতির বর্ণনার সঙ্গে মানানসই উপযুক্ত একটি শব্দ। দ্বিতীয় স্তবকে চাচ্ছিলে অর্থাৎ চাইছিলে কথ্য ভাষার বেশ অভিনব ব্যবহার করা হয়েছে। তৃতীয় স্তবক, হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ।
আপন মহিমায় অনন্য ভাব গম্ভীর রহস্যময়ী আফ্রিকাকে কবি যথার্থই ছায়াবৃতা বিশেষণে বিশেষিত করেছেন। একইভাবে কালো ঘোমটার কথাটিও দেশটির ঘন অরণ্য ছায়ায় অবগুণ্ঠিতা গুপ্ত রহস্যময় দিকটিরই প্রকাশ ঘটায়। সে সুন্দর, সে স্বতন্ত্র, দীর্ঘকাল আসলে জাঁকজমকপূর্ণ সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে বহু দূরে একেবারেই নিজস্বতার মধ্যে অবস্থান করছিল আফ্রিকা। ক্রমে তার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে সচেতন হল ইউরোপীয় লোভী ঔপনিবেশিকরা। তার অন্তরের মানবী রূপ অনাবিষ্কৃত থেকে গেল সাম্রাজ্যবাদীদের কাছে। তারা তো শুধু মুনাফা জানে। নির্লজ্জের মতো তারা আগ্রাসন নীতি চালালো আফ্রিকার প্রকৃতি ও মানুষের ওপর। প্রকৃতির মধ্যে মূল্যবান সব বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি এবং মানুষের সারল্য ও দৈহিক শক্তি দেখে সেই পিশাচ বর্বর জাতির লোভ যেন চকচক করে দেখা দিল চোখের মধ্যে, দৃষ্টির মধ্যে। সেই সাম্রাজ্যবাদীরা মানুষকে কৃতদাসে পরিণত করল। আফ্রিকার মধ্যে বা আফ্রিকা থেকে বিভিন্ন পছন্দসই স্থানে পাঠিয়ে প্রচণ্ড অত্যাচার করতে করতে শ্রম করাতে লাগলো। তাই তো কবি এটাই সাম্রাজ্যবাদীদের বলেছেন মানুষ ধরার দল, এই শব্দগুলি দিয়ে, এবং লোহার হাতকড়ি, নখ, দস্যু পায়ের কাটামারা জুতো, এই শব্দগুলি দিয়ে বর্বর লোকেদের নৃশংস আচরণ ও দমন পীড়নের প্রকাশ ঘটিয়েছেন কবি। দাস প্রথার কথা এবং আগ্রাসন নীতির অসভ্য লাঞ্ছনার কথা এখানে প্রকাশ পায়। সভ্য জগতের মানুষেরা জ্ঞান বিজ্ঞানে উন্নত হলে কি হবে, আচরণে থেকে গেছে পশুর অধম। মানুষের যে সাধারণ বৈশিষ্ট্য থাকে, স্নেহ, দয়া, মায়া, ভালোবাসা, সহানুভূতি ইত্যাদি মানবিক গুণ, সেগুলি তাদের মধ্যে নেই। কবি তাদের হিংস্র রূপ স্পষ্ট ভাষায় প্রকাশ করে দিয়েছেন। আসলে তারা বর্বর, অসভ্য। সভ্যতার মিথ্যা গর্ব তাদের এতই কালো অন্ধকার যে আফ্রিকার ঘন সূর্যহারা অরণ্যের অন্ধকারও হার মেনে যাবে। আর নেকড়ের মতন যে সমস্ত বিপজ্জনক প্রাণী আফ্রিকার প্রকৃতির মধ্যে রয়েছে, তাদের থেকেও হিংস্র নখ ওই তথাকথিত সভ্য মানবদের। তাদের অমানবিক নৃশংস আচরণ বলে দেয় তারা মোটেও সভ্য নয়। আফ্রিকার অরণ্যকে, আফ্রিকার মানুষকে যে হিংস্র আক্রমণে তারা ক্ষতবিক্ষত করেছিল, তাতে আফ্রিকার প্রকৃতি ও মানুষ কেঁদেছে, ঝরেছে রক্ত। মনের কষ্টে আর চোখের জলে চারিদিক ঝাপসা হয়ে গেছে। মাটির মধ্যে সেই রক্ত আর চোখের জল মিলে মিশে বিভৎস কাদার পিণ্ড হয়ে গেছে। যার কিছু লেগেছে অমানুষ সাম্রাজ্যবাদীদের জুতোর তলায়, কাঁটার ফাঁকে ফাঁকে। সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে মানবতার পূজারী কবি তীব্র ক্ষোভ আর ঘৃণার ভাষা ছুড়ে দেন। আফ্রিকার প্রকৃতি ও মানুষের জন্য অন্তর থেকে তিনি যন্ত্রণা অনুভব করেন। এই অন্যায় শাসন ও বিভৎস অত্যাচার আসলে ইতিহাসের পাতায় মানব সভ্যতার অপমান বলে উল্লেখ করেছেন কবি। তাই তো বলেছেন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কয়েকটা রেখার মধ্যে দিয়ে যেমন একটা অপূর্ব সুন্দর সংক্ষিপ্ত ছবি আঁকা যায়, তেমনি একটা ছোট স্তবক, চতুর্থ স্তবকটি তৈরি করেছেন রবীন্দ্রনাথ। আমরা জানি অন্ধকারের আরেক পাশে থাকে আলো। ইউরোপীয়দের এই দুই ধরনের রূপই কবি এই কবিতায় দেখিয়েছেন। সাম্রাজ্যবাদী ইউরোপীয়রা সীমাহীন বর্বরতায় আফ্রিকার মতন বিভিন্ন উপনিবেশে দিনের পর দিন অত্যাচার করে চলেছে নিজ স্বার্থ আদায়ের জন্য। অন্যদিকে তাদের নিজেদের দেশের নিরাপদ জীবনে কিন্তু কোনো আক্ষেপ, পতন, অনুশোচনা দেখা যায়নি। সেখানকার মানুষের দৈনন্দিন জীবনের শান্তির, সুন্দরের এবং বিশ্বাসের সাধারণ চিত্র তুলে ধরেছেন কবি। তিনটি টুকরো টুকরো চিত্রের মাধ্যমে বিষয়গুলি প্রকাশিত হয়েছে। ভজনালয়ে ঈশ্বরের বন্দনার ছবি, মা ও শিশুর চিরন্তন সুন্দর সম্পর্কের ছবি
এবং কবি শিল্পীদের সৃজনে সুন্দরের আরাধনার চিত্র। সর্বত্র বিরাজ করছে শান্তির স্বাভাবিক জীবন, অথচ সাম্রাজ্যবাদী ইউরোপীয়রা বীভৎস অত্যাচার চালাচ্ছে আফ্রিকায়। এ এক অদ্ভুত বৈষম্য, অদ্ভুত দ্বিচারিতা, ভণ্ডামি। সভ্যতার আড়ালে অসভ্যতা, গঠনের অন্তরালে ধ্বংস, সেই বৈপরীত্যের চিত্রই চতুর্থ স্তবকে প্রকাশ করা হয়েছে। অত্যন্ত তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ও আধুনিক চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন কবি এখানে। এক অসহনীয়, অসামঞ্জস্যপূর্ণ বিশ্বকে দেখে কবি মানব সভ্যতার ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান হয়ে পড়েন। আসলে সংবেদনশীল কবি তো যুগকে অনুভব করতে পারেন, তিনি তো দূরদর্শী, সত্যনিষ্ঠ। তাই শেষ স্তবকে তিনি মানব সভ্যতার বিপন্নতার কথা লেখেন। পাশ্চাত্য সাম্রাজ্যবাদী আগ্রাসনের ভয়াবহতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তটস্থ, নির্বোধ অমানবিক পশুশক্তির জয় জয়কার দেখে তিনি আতঙ্কিত। শেষ স্তবকের প্রথমে এক অদ্ভুত চিত্রকল্প পরিবেশিত করেন, যা মনে দাগ কেটে যায় আমাদের। বাস্তব অবলম্বনেই ধৃত সেই কল্পনা। সেই ভয়াবহ ছবিতে দেখা যায় এক দম বন্ধ করা সান্ধ্য ঝড়ের ভয়ঙ্কর পরিবেশের মধ্যে গোপন সমস্ত গহ্বর থেকে অশুভ উৎকট চিৎকার করতে করতে পশুরা বের হয়ে আসছে। এই ধরনের চিত্র নানাভাবে কবিতায় আঁকা হয়ে থাকে। এই কল্পিত চিত্রকে বলা হয় চিত্রকল্প। যাই হোক, আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে অমানবিক আচরণের জন্য হিংস্রলোভী ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের এখানে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। আর সময়ের নির্বাচনটা খেয়াল করার মতন, পাঠকদের ভাবায়। সন্ধ্যাবেলা, প্রদোষকাল বলা হচ্ছে যেখানে, দিনের অন্তিম কাল বলা হচ্ছে যেখানে, মনুষ্যত্ব হারিয়ে ফেলা পশুবৎ সভ্যতাদর্পী সাম্রাজ্যবাদীদের হিংস্র উল্লাসে আর দাপাদাপিতে মানব সভ্যতার ধ্বংস হতে চলেছে, এমনই আতঙ্ক ও সতর্কবার্তা উচ্চারিত হয় দিনের অন্তিমকাল শব্দগুলিতে। মানবতাবাদী বিশ্বপ্রেমিক কবি মূর্খ অত্যাচারী জাতির বিরুদ্ধে ঘৃণা এবং মহান দেশ আফ্রিকার অপমানিত প্রকৃতি ও জনজাতি বা সংস্কৃতির জন্য ব্যথামথিত শ্রদ্ধা নিবেদন করেন। এমন সংকটাপন্ন সময় সভ্যতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার একটাই উপায় বলে তিনি মনে করেন, তা হল শোষিত লাঞ্ছিত আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করা। আফ্রিকা কবির কাছে কোনো জড় বস্তু নয়, তা আমরা আগেও দেখেছি। তিনি তাকে মানহারা মানবী বলে উল্লেখ করেছেন। এই বিশেষ ক্ষমা চাওয়ার দায়িত্ব তিনি তুলে দেন এই অসময়ের নবীন কবিদের হাতে। এটা সত্যিই অনুশোচনার সময়। প্রকৃতপক্ষে মানব সমাজের সদস্য হিসাবে মনুষ্যত্ব ও শুভ চেতনা রক্ষা করার দায় সবারই রয়েছে, কিন্তু কবিদের মতন সৃজনশীল মানুষেরা সেই দায়িত্ব অনেক যত্ন করে পালন করতে পারেন। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ আহ্বান করেন, এসো যুগান্তের কবি, বলো ক্ষমা করো। মানবতাবাদী কবি বিশ্বাস আর ঔদার্যের হাত ধরে বিভৎস যুগের অন্ত চান। তাই এই অন্ত চাওয়ার ব্যাপারটি দুই অর্থেই, মানে আশার অর্থেও হতাশার অর্থেও ব্যবহৃত হতে পারে। তিনি লজ্জিত। তিনি জানেন সারা বিশ্বে চলতে থাকা হিংস্র প্রলাপ অর্থাৎ অশুভ শক্তির দাপাদাপির মাঝে সৃজনশীলতার বাণী আর ক্ষমা প্রার্থনার ধ্বনি হয়ে উঠতে পারে সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ শেষ পর্যন্ত লক্ষ্য করা যায় আফ্রিকা কবিতায় কবি অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার এবং শুভ চেতনার বিস্তৃতিতে উন্মুখ। কবিত্বের অপূর্ব মাধুর্য মিশিয়ে তিনি তাঁর সেই মনটিকে উপস্থাপিত করেছেন। আফ্রিকা কবিতার বিশ্লেষণ করলাম আমি, জয়িতা সরকার।